চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। অবশ্যই কখনোই কোনো চেয়ারম্যান ড্রাইভার ছিল এরকম তথ্য আমাদের জানা নেই, এবং কিভাবে এটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানি না। এই যে ড্রাইভারের কথা আপনারা বলছেন, আমি সেই ড্রাইভারকে তো কখনো দেখিনি। আমি 2020 সালের 21 সেপ্টেম্বর এখানে যোগদান করেছি। পত্রপত্রিকা এবং ফেসবুকে আসার পরে আমি আমার সহকর্মীদের। দর্শক, দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আমাদের হাতে এসেছে, যে সংবাদটি আপনাদের সবার দেখা উচিত। দর্শক, এবার চাকরি হারাচ্ছে 13তম বিসিএস পরীক্ষার পর থেকে যতগুলো বিসিএস ক্যাডার এসেছে, বেশিরভাগ বিসিএস ক্যাডার, তারা তো এমনি ক্যাডার হয়ে বসে নেই, তারা হয়তো বা কোনো জেলার টিওনো বা বড় কর্মকর্তা, সবাই কিন্তু একযোগে চাকরি হারাচ্ছে। তো দর্শক, অনুসন্ধানীতে কি বের হয়েছে সেটা আমরা দেখব। তারপর দেখব পিএসসি অফিসার, তিনি কিন্তু মুখ খুলেছেন এ বিষয়ে, তিনিও ধরা খেয়ে যাচ্ছেন। তো কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত দেখে আসে, আশা করি সঙ্গেই থাকবেন। চাকরি হারাতে পারেন ড্রাইভার আবেদ আলীর কাছ থেকে প্রশ্ন নেয়া বিসিএস ক্যাডাররা। তদন্তে প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। তিনি জানান, প্রশ্ন ফাঁসে পিএসসির আর কেউ জড়িত আছে কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। রিপোর্ট করছেন মাহবুব কবির চপল। আবেদ আলীর ভেলকি হার মানিয়েছে রূপকথার গল্পকেও। গাড়ি চালক হয়ে অনেকটা পিএসসির চালকের ভূমিকায় ছিলেন তিনি। ধর্মকে কুকর্মের ঢাল হিসেবে ব্যবহার করেছেন। পিএসসির কর্মকর্তাদের নিয়ে গড়ে তুলেছিলেন প্রশ্ন ফাঁসের সিন্ডিকেট। অন্তত 30টি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস করেছেন বলে স্বীকার করেন তিনি। আপনি গাড়ি চালক হয়ে এত সম্পদের মালিক কিভাবে হলেন? 15 বছর আগে। এখন আমি ব্যবসায়ী। প্রশ্ন ফাঁস করে কত টাকা কামিয়েছেন? প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহর রাস্তায়। তার কাছ থেকে প্রশ্নপত্র নিয়ে পুলিশ, ম্যাজিস্ট্রেট সহ বিসিএস ক্যাডার হয়েছেন অনেকেই। কারা এই অপকর্ম করে চাকরি নিয়েছেন তার তদন্ত করছে পিএসসি। প্রমাণিত হলে বরখাস্ত সহ আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানান জনপ্রশাসন মন্ত্রী। যদি কেউ সেটি করে থাকে, সততা বা প্রতারণার আশ্রয় নিয়ে থাকে, অবশ্যই সেটি ব্যবস্থা যেটি আসবে সেটি অবশ্যই, এবং পিএসসিরও কিছু নিয়মকানুন রয়েছে, সেখানেও কোনো ব্যত্যয় হয়েছে কিনা সেগুলো একটা ব্যাপার আছে। তবে আমার মনে হয় যে আমাদের অপেক্ষা করতে হবে। বিষয়টি কিন্তু অত্যন্ত সকলের মধ্যে একটা চাঞ্চল্যতা তৈরি করেছে যে বিষয়টি আসলে কি হয়েছে। তা আমরা গভীর মনোযোগের সাথে বিষয়টি কিন্তু আমরা দেখছি, লক্ষ্য করছি। তাকে দেখেছি যে সে সেই সময়ে চাকরি করতো কিনা আমি জানি না, যে সে একটা দলের হয়ে যারা মাঠে সরকারের আপনার পতনের আন্দোলন করে, সরকারের উন্নয়নের কাজে বাধা দিতে চায়, তাদের হয়ে তারা সে স্লোগান দিচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সে কোন এজেন্ডা নিয়ে কথা বলছে সেটা একটি বিষয়। তবে সত্য না মিথ্যা সেটা খুব সূক্ষ্মভাবে সরকারের পক্ষ থেকে অনুসন্ধান চলছে। পাবলিক সার্ভিস কমিশনে আবেদ আলীর মতো আরও কেউ আছে কিনা তারও তদন্ত চলছে। প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানোর কথাও ভাবছে সরকার। এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে, এবং সেক্ষেত্রে আপনি যেখানে দেখেন যে সিআইডি কিন্তু এখানে খুব তাৎক্ষণিকভাবে মানে এটার উপর স্পেশাল একটা ফোকাস করছে যে আসলে বিষয়টি কি হয়েছে। ইতিমধ্যে যে প্রক্রিয়ায় প্রশ্ন বাছাই হয় এরকম অনেক কথা বলা হয়েছে, তার মধ্যেও কোনো ফাঁকফোকর আছে কিনা যার কারণে এরা সুযোগ নিয়েছে, সে বিষয়টি কিন্তু আমাদের দেখার বিষয়। এগুলো নিয়ে কিন্তু আপনার জোর প্রচেষ্টা সরকারের পক্ষ থেকে চলছে, আপনার লক্ষ্য করতে পারছেন। এখানে একটু ত্রুটি নাই, খুবই শক্তভাবে সরকার কিন্তু দেখছে। নিয়োগ পরীক্ষা আরও স্বচ্ছ করতে পদ্ধতিগত পরিবর্তন আনতে চায় জনপ্রশাসন মন্ত্রণালয়। বেশ কিছু মানুষজন কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দুর্নীতির কারণে ইতিমধ্যে কিন্তু তারা আমাদের দৃষ্টিতে এসছে, এবং আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে ব্যবস্থা গ্রহণ করছি। মাহবুব কবির চপল, এটিএন বাংলা। অবশ্যই কখনোই কোনো চেয়ারম্যান ড্রাইভার ছিল এরকম তথ্য আমাদের জানা নেই, এবং কিভাবে এটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে আমরা জানি না। আমাদের এই কার্যালয়ে কর্মরত 5 জন, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ সাজিদুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, এস.এম. আলমগীর কবির এবং মোহাম্মদ আবুল জাফর, এই 5 জনের এফআইআর নাম আছে, এবং
তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি অনুযায়ী আমরা কাল বিলম্ব না করে এই এজাহারের কপি পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছি। আমরা এই 4টা প্রশ্নপত্র ছাপিয়েছি, 4টা কালারের একই প্রশ্ন ভিন্নার জন্য, কিন্তু তাদের আমি এটা তথাকথিত এটা হলো যেটা আলোচনায় এসছে যে সাংবাদিক সাহেব বলছেন যে 9টা 9 তার টেলিফোন এসছে, সেটা স্ক্রিনশট হলে এটা। এই যে ড্রাইভারের কথা আপনারা বলছেন, আমি সেই ড্রাইভারকে তো কখনো দেখিনি। আমি 2020 সালের 21 সেপ্টেম্বর এখানে যোগদান করেছি। পত্রপত্রিকা এবং ফেসবুকে আসার পরে আমি আমার সহকর্মীদেরকে জিজ্ঞেস করলাম যে এই কেউ কে, এবং নথিপত্র ঘেটে দেখা গেল সে কখনোই চেয়ারম্যানের ড্রাইভার ছিল না, নাম্বার 1। নাম্বার 2, তাকে এই ধরনের মামলা ও বিপি মামলা করে অভিযোগে তার চাকরি বরখাস্ত করা হয়েছে, তাকে না 2015 সালে 15 সালে তাকে বরখাস্ত করা হয়েছে। আমার কাছে আনাইছিলেন যে এটা ডকুমেন্টারি পত্রিকা আছে, আমি কিছু দেখেন তো কোথায় আছে, এটা আপনি নিতে পারেন। যে সে 2015 সালে বরখাস্ত হওয়ার পর থেকে সে তো আর এই অফিসে আসে না, আসার কোনো কারণ নেই, এবং সে কখনোই কোনো চেয়ারম্যান ড্রাইভার ছিল এরকম তথ্য আমাদের জানা নেই, এবং কীভাবে এটা সামাজিক মাধ্যমে বা বিভিন্ন গণমাধ্যমে সেটা আমরা জানি না। 15 সালে 14/9/15 তারিখে জনাব শাহজাহান মোল্লা সচিব ছিলেন, তার স্বাক্ষরে তাকে বরখাস্ত করা। যেহেতু আপনি সৈয়দ আবেদ আলী গাড়ি চালকের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 1985 3B এবং 3D ধারায় আনিত অভিযোগসমূহ সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আপনাকে একই বিধিমালার 4 ধারা অনুযায়ী চাকরিতে অপসারণ করা হবে। তো তার সাথে 15 সালের পর থেকে এই প্রতিষ্ঠানের আর কোনো যোগাযোগ নেই। আমরা আজকে সকালে আমরা তদন্ত কমিটি করেছি, 3 সদস্য বিশিষ্ট একটা তদন্ত কমিটি হয়েছে। এখন তারা কাজ করবেন, যেহেতু তদন্তাধীন বিষয়টি, সেই হিসাবে আমরা শুধু এটুকু বলতে পারি তদন্ত কমিটি নিশ্চয়ই তাদের সকল পরীক্ষা নিরীক্ষা, তাদের বক্তব্য ইত্যাদি শুনে সেটি নিশ্চিত করতে পারবেন ভবিষ্যতে। আমি কিছুই জানি না, তাকে আমি কখনোই দেখি নাই। আমি এখন ফেসবুকে প্রথম দেখে তারপর আমার সহকর্মীদেরকে বললাম যে এ কে, এ তো আমার গাড়ি চালক না, মানুষজন বলতেছে আমার গাড়ি চালক। তখন আমি কাগজপত্র দেখি, আমাকে কাগজপত্র দিল যে এত 15 সালে চাকরিচ্যুত, তাকে অপসারণ করা হয়েছে চাকরি থেকে। তারপরে তো তার এখানে আসার কোনো প্রয়োজন নেই। আমি জয়েন করেছি 19 সালে, 15 সালে সে বরখাস্ত, তাহলে আমার সাথে তার কোনো সম্পর্কের প্রশ্ন উঠে গেল। আমরা নিশ্চিত হয়েছি এবং কাগজ পেয়েছি যে আজকেই এজাহার দায়ের হয়েছে। সে এজাহারে আমাদের এই কার্যালয়ে কর্মরত 5 জন, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ সাজুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, SM আলমগীর কবির এবং মোহাম্মদ আবু জাফর, এই 5 জনের এফআইআর নাম আছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বিধি অনুযায়ী আমরা কাল বিলম্ব না করে এই এজাহারের কপি পাওয়ার সাথে সাথে তাদেরকে আমরা বিধি অনুযায়ী সাময়িক বরখাস্ত করেছি। এরপর তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা শুরু হবে এবং তদন্ত কার্য পরিচালনা হবে, এবং তারা দোষী সাব্যস্ত হলে বিধি অনুযায়ী আমাদের এখানে আমাদের যেটুকু অংশ তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে, এবং পাশাপাশি আমরা যেহেতু এটি দুর্নীতির সঙ্গে সংযুক্ত, আমরা তাদেরকে দুর্নীতি দমন কমিশনও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখব। যদি কেউ দোষী সাব্যস্ত না হয় তাহলে তো তাকে শাস্তি দেওয়ার কোনো বিধান নেই। সেই ক্ষেত্রেও প্রশাসনিকভাবে আমরা সতর্ক থাকবই, কারণ এটা একটি স্পর্শকাতর অত্যন্ত আস্থার জায়গা। যারা এভাবে অভিযুক্ত হয়েছেন, ভবিষ্যতে তাদের সম্পর্কে আমাদের সম্পূর্ণ সচেতন এবং সতর্ক থাকার অবকাশ রয়েছে। আপনাকে আমি সুস্পষ্টভাবে বলতে চাই, তদন্তে যদি প্রশ্নপত্র ফাঁস প্রমাণ হয় এবং এর সাথে যারা সংশ্লিষ্টতা পাওয়া যাবে যাদের, তিনি যেই হন না কেন, বিধি অনুযায়ী কমিশন তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা আসলে এখন পর্যন্ত কোনো বিষয়ে নিশ্চিত করে কোনো ধারণায় উপনীত হতে পারছি না, কারণ যেই প্রশ্নপত্র দেখানো হয়েছে টেলিফোনে দূর থেকে, সেটি আমাদের যে কালারে আমরা প্রশ্ন ছাপিয়েছি সেই কালারের সাথে মিলছে না। আমরা এই 4টা কালার ছাপিয়েছি। আর কালার কোনটা দেখিয়েছি না, ওই কালার কোন দেখিয়েছি টেলিফোনে, আমরা এই 4টা প্রশ্নপত্র ছাপিয়েছি 4টা কালারের।
একই প্রশ্ন বিন্যাস ভিন্ন, কিন্তু তাদের তথাকথিত বলবো না আমি, এটা তথাকথিত না, এটা হলো যেটা আলোচনায় এসছে যে সাংবাদিক সাহেব বলছেন যে 9টা 9 তার টেলিফোন এসছে, সেটা স্ক্রিনশট হলে এটা। তো এর অর্থ এই নয় যে আমরা তাদেরকে ছোট অন্যভাবে দেখছি, তাও না, আমরা আসলে নিশ্চিত হতে পারছি না। তো নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই তদন্ত আবশ্যক, এবং তো চূড়ান্ত তদন্ত রিপোর্ট পেলে আমরা বুঝবো যে এটা কি কোন পর্যায়ে, যদি আউট হয়ে থাকে তাহলে কোন পর্যায়ে। তবে এইটা আমি আপনাকে নিশ্চিত করতে পারি যে লটারির পরে যে একটি সেটে পরীক্ষা হয়েছে সেটি আউট হওয়ার কোনো সম্ভাবনা, কোনো রকমের সুযোগ নেই। কারণ 9টা 25-এ আমরা লটারি করেছি, 9টা 30 আমরা জানিয়েছি, এবং তখন তো সব পরীক্ষার্থীরা হলের ভিতরে, এবং সেটি ওই সময়ের আগে মহান আল্লাহ পাক ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব নয় যে লটারিতে কোন সেট আসবে। তবে এর আগে যদি কোনো ঘটনা ঘটে থাকে পাণ্ডুলিপি পর্যায়ে, তো সেটা আমরা এখনো পরীক্ষা নিরীক্ষা বা প্রমাণ সাপেক্ষে, বা এর আগেও যদি কোনো ঘটনা ঘটে বা পরেও কোনো ঘটনা ঘটে সেটা আমরা দেখতে পারি। কিন্তু প্রশ্নপত্র আপনার যখন অভিযোগ আসে, আমি শিক্ষা সচিব ছিলাম দীর্ঘদিন, প্রশ্নপত্রের পরীক্ষাটা এমন হয় যে যখনই আপনারা অনেকেই আমাদের কাছে রিপোর্ট করেছেন যে অমুক জায়গায় প্রশ্ন পাওয়া গেছে, বিক্রি হচ্ছে, আমরা এমনও হয়েছে প্রশ্নপত্র আপনাদের মাধ্যমে আমরা পেয়ে আমরা সাথে সাথে আগামীকাল পরীক্ষা, সাথে সাথে ঢাকা ট্রেজারিতে আমরা গেছি বোর্ডের চেয়ারম্যান সহ, ডিএমের পারমিশন নিয়ে সেখানে ট্রাঙ্ক খুলে আমরা মিলে দেখেছি। যদি দেখেছি যে মিলে যাচ্ছে তাহলে আমরা অন্য সেটে চলে গেছি পরীক্ষা, অথবা আমরা পরীক্ষাটা নিইনি। আর যদি দেখেছি যে মিলে নাই তাহলে আমরা চুপ করে গেছি যে প্রশ্ন আউট হয়নি। তো এটা 2 দিন পরে যেটি দেখানো হচ্ছে সেটা তো আপনি যে কোনো মেকানিজমে আপনি করতে পারেন। আমার ওই প্রশ্নপত্রই 2 দিন পরে হলে আপনার দেখানোর সুযোগ রয়েছে। ধরুন আমি তো এখন কোনো কিছু নিশ্চিত করে আপনাকে বলতে পারছি না যে প্রশ্ন আউট হয় নাই অথবা হয়েছে। আমাদের এটুকু নিশ্চিত করছি যে প্রশ্নের পরীক্ষা হয়েছে যে সেটে, সেটি আউট হওয়ার কোনো সুযোগ নেই। তবে তার পরবর্তীতে অবস্থান আছে, যেমন পাণ্ডুলিপি পর্যায়ে 4টা পাণ্ডুলিপি, 4টা প্রশ্ন আউট হতে হবে তাকে। 4টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন লটারিতে আসবে, তার মানে 4টা প্রশ্নের মধ্যে 800 প্রশ্ন, 800 প্রশ্নের মধ্যে 400। এখন যদি এমন হয় যে সেই রকম পর্যায়ে হয়েছে, তাহলে প্রতারক চক্র করতে পারে যে 800 প্রশ্ন থেকে বেশি বেশি তাদের মতো পড়ে 200-তে এনে তারা একটা ফেক প্রশ্ন তৈরি করতে পারে, এটা করতে পারে। সেটা আপনি ওইখান থেকে অনেকটা কমন পড়তেও পারে, সেটা হলো প্রতারণা। এটাকে প্রশ্ন আউট ওইভাবে বলা যাবে, তার প্রশ্ন আউটের কিছু অংশ অবশ্যই সেটা থাকবে, যেহেতু 4টা থেকে বানাচ্ছে। আরেকটা হতে পারে যে আমি অন্য সময় দেখেছি যে পরিপূর্ণ প্রশ্নটাই ফেক, কিন্তু এমনভাবে তৈরি করা যে পিএসসির অন্য সময়ের প্রশ্ন অথবা বোর্ডের অন্য সময়ের প্রশ্ন, মেকআপ সেটআপ যত কিছু আছে যেইভাবে করা হয়, এক দৃষ্টিতে যখনই আপনি দেখবেন হঠাৎ করে আমি বিশ্বাস করি হ্যাঁ এটা প্রশ্ন। যখন আমি মিলাতে যাবো যে এই প্রশ্নের সেটিংস ঠিক আছে কিনা, নাম্বার ঠিক আছে কিনা, সেট নাম্বার আছে কিনা, তারপরে এটা তো সেট নাম্বারও পাওয়া যাচ্ছে না, আমরা ওইটা আগেটা তো আমরা সেটও পাচ্ছি না, সেট নাম্বার খুঁজে পাচ্ছি না। তারপরে আপনার বিন্যাসটা ঠিক আছে কিনা, তারপরে আপনার বিষয়টা ঠিক আছে কিনা। 1 নম্বরে ধরেন আপনি বলেন যে রাশিয়ার রাজধানী কোথায়, সেটা যদি দেখি যে হ্যাঁ ওইভাবেই লেখা আছে হুবহু, তাহলে বুঝবো যে হ্যাঁ। কিন্তু যদি দেখেন যে এটা বিন্যাস ভিন্ন, তাহলে তো এমন হতে পারে যে আপনার যারা অনেক এই সংক্রান্ত বিষয়গুলো যারা পরিচর্যা করেন তারা তো সম্ভাব্য সাজেশন আকারও দিলেও তো কিছু কমন করে, তো সেটা তো প্রশ্ন ফাঁস না, সেটা অন্য বিষয়। সেটা হচ্ছে প্রতারণার মাধ্যমে ফেক প্রশ্ন তৈরি করে মানুষকে ঠকিয়ে টাকা নেওয়া। এবং কোন পর্যায়ে কি হয়েছে এটা তদন্তের আগে আমরা বলতে পারতাম। তবে এইটুকু আমি বলতে চাই বা বলতে পারি যে যেই তদন্তে যদি প্রশ্ন আউট হয়ে থাকে এরকম প্রমাণ পাওয়া যায়, যারা সংশ্লিষ্ট থাকবেন তাদের প্রত্যেকে যে পর্যায়েই হোক না কেন তাকে আইনের আওতায় সর্বোচ্চ শাস্তিমূলক ব্যবস্থা কমিশন গ্রহণ করবে। এটি আরেকটা হচ্ছে আমার আবেদন থাকবে, এই প্রতিষ্ঠানটি তিলে তিলে বহু বছর ধরে চাকরি প্রার্থীদের আপনাদের সর্বসাধারণ একটা আস্থা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছে। এটি একটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠান। ব্যক্তি হিসেবে আমি আজ আছি কাল নেই, যে এই প্রতিষ্ঠানটি আমাদের জাতীয় জীবনে অবদান রেখে চলেছে। সেই প্রতিষ্ঠানটি যদি সুনাম ক্ষুণ্ণ হয় অযথা, সেটা জাতি ক্ষতিগ্রস্ত হবে এবং এর জন্য আমাদের কষ্টের আর সীমা থাকবে না। কিন্তু আমরা চাই যে সেই প্রতিষ্ঠানের মানুষের আস্থা, চাকরি প্রার্থীদের আস্থা ধরে রাখার জন্য আমাদের যত কিছু করণীয়, যে কোনো মূল্যে আমরা সেটা ধরে রাখার চেষ্টা করব। আপনারা জানেন যে এটা একটা সমষ্টিগত কাজ, এর মধ্যে বিভিন্ন পর্যায়ে এবং বিভিন্ন মানুষের অংশগ্রহণ আছে। সুতরাং নাই কথা আমি বলতে পারবো না, তবে খুবই সীমিত, খুব কঠিন
এখানে আমরা যে প্রক্রিয়ায় প্রশ্নপত্র পরীক্ষার হলে পৌঁছায় তার আগে যে প্রক্রিয়াগুলো অবলম্বন করা হয় তাতে প্রশ্নপত্র ফাঁস করাটা খুবই কঠিন, খুবই কঠিন। এখন প্রক্রিয়াটা যদি আপনারা আমার কাছে শুনেন তাহলে হয়তো আমি বলতে পারি, প্রথমত আমাদের বিশিষ্ট যারা যে বিষয়ে দক্ষ প্রশ্নকারক হিসেবে আমাদের এই পুল থেকে আমরা তাদেরকে প্রশ্ন করার জন্য আমন্ত্রণ জানাই, চিঠি দেই। ওনারা এটা বাড়িতেই করেন, আমাদের একটা গাইডলাইন থাকে, সিলেবাস থাকে, নমুনা থাকে, ওনারা বাসায় প্রশ্ন করে কেউ কেউ নিজে এখানে দিয়ে যান, কেউ কেউ ডাকে পাঠান, অবশ্যই খামবন্ধ এবং সিকিউরড সিরিয়ালাবধি বাস্ট যেভাবে হয় আর কি। এটি সংশ্লিষ্ট যিনি কর্মকর্তা থাকেন, আমাদের দায়িত্বে থাকেন মেম্বার, তার অধীনে ট্রাঙ্কে সুরক্ষিত থাকে সিরিয়াল করে। যখন ধরুন হয়তো আমাদের 10টা প্রশ্ন দরকার, কেউ আজকে দিলেন, কেউ কালকে দিলেন, কেউ প্রশ্ন দিলেন, এবার যখন 10টা এসে যায় তখন আমরা মডারেশনের জন্য একটা দিন ঠিক করি এবং ওই প্রক্রিয়ায় মডারেটররা আরেকটু দক্ষ, আরেকটু উন্নত, তাদেরকে অনুরোধ করি এখানে এসে মডারেশন করার জন্য। এখানে আমরা তাদের জন্য নির্দিষ্ট জায়গা রাখি এবং এখন সাধারণত 2 জন মডারেশন করেন একটা 2টা প্রশ্নে। ওনারা মডারেশন করে ওনারাই কিন্তু সিলগালা খাম খোলেন, আমাদের এখানে কারো দেখার বা খোলার অধিকার নেই। ওনারা আবার মডারেশন করে সেই সিলগালা করে দেন, দেওয়ার পরে ওই ট্রাঙ্কে সংরক্ষিত থাকে এবং সময় মতো এটা প্রেসে যায়। যখন যেখানে যে প্রেস আমরা সাধারণত আগে আর্মি প্রেসে ছাপাইছি, এখন বিজি প্রেসও ছাপাই, বা অন্য সময় অন্য কোনো প্রেসে এখন আমাদের যাওয়া হয়নি। প্রেস থেকে বিসিএস এর ক্ষেত্রে আপনার এটি সরাসরি ম্যাজিস্ট্রেট পুলিশ সহযোগে আপনার বিভাগীয় পর্যায়ে চলে যায়, বিভাগীয় পর্যায়ে ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। আর ঢাকার কেন্দ্রগুলোর জন্য আমাদের এখানে নিচতলায় আপনার বেসমেন্টে ভল্ট রুম আছে, সেখানে 24 ঘন্টা পুলিশ পাহারা আছে, সেখানে সংরক্ষিত থাকে। এবং এই বিসিএস এর প্রশ্নপত্র কিন্তু 6 সেট, আর নন ক্যাডার কোনো পদের প্রশ্নপত্র 4 সেট। এটি পরীক্ষার দিন সকালবেলা আবার ট্রেজারি থেকে বিভাগীয় পর্যায়ে যারা দায়িত্বে থাকেন পরীক্ষা কমিটি, তাদের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেজারি থেকে যার আমাদের এখান থেকে আমাদের প্রোগ্রাম অনুযায়ী ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সমব্যবহারে এটি পরীক্ষা কেন্দ্রে যায়। আমাদের এখানে বিসিএস এর ক্ষেত্রে আমরা 2 জন বিশিষ্ট নাগরিক, যেমন আমরা সাবেক প্রধান বিচারপতি আসছেন, ক্যাবিনেট সেক্রেটারি মহোদয় আসছেন, বা এরকম আমাদের মুখ্য সচিব একবার এসছেন, বা এই জাতীয় বা আতিউর রহমান সাহেব এসছেন, অনেক ভিসি এসছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের, বা আগের ভিসি সাহেব এসছেন। তাদের সামনে আমরা সাধারণত 9:15 থেকে আমরা এর পরবর্তী যে কোনো সময় লটারি করি, যেটি 9:30টায় যে লটারিতে যেই নামটা আসে সেটের নাম, সেটি 9:30টার সময় আমরা আমাদের টেলিটকের লোকজন এখানে থাকেন যারা আমাদের সহযোগী, তারা সেটি আমাদেরকে প্রথমত আমরা লটারি করে দেওয়ার পরে একটা টেস্ট হিসেবে আমাদের কাছে পাঠান, এখানে উপস্থিত যারা থাকে। সেটা যখন আমরা দেখি যে না লটারিতে যা যা আসছে ঠিক তাইটাই আছে, যা যা বলা দরকার দিন তারিখ সময় ইত্যাদি ইত্যাদি সব ঠিক আছে, তখন আমরা সম্মিলিতভাবে সবাই বলি যে হ্যাঁ ঠিক আছে, আপনারা রেডি থাকেন। 9:30 আপনারা এটি সংশ্লিষ্ট জায়গায় পৌঁছায় দেবেন। এবং আমার আরেকটা টিম থাকে যারা প্রত্যেকটা কেন্দ্রে ঠিক নামটি গেছে কিনা সেটা কেন্দ্র থেকে কনফার্ম করে আমাদের। তো প্রিয় দর্শক, দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন। দর্শকের বিষয়ে আপনি কি বলবেন, আপনার কি মন্তব্য আছে আপনি অবশ্যই জানাবেন। শুরুতে দেখছিলেন যে অনেক বিসিএস ক্যাডাররা কিন্তু এবার ঝরে যেতে পারে বা বড় বড় চাকরিজীবীরা চাকরি হারাতে পারে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পিএসসির কর্মকর্তারা দুদক। পাশাপাশি দেখছিলেন পিএসসির একজন চেয়ারম্যান, তিনিও কিন্তু এ বিষয়ে লাইভ করেছেন এবং বলেছেন আবেদ আলী নামে তিনি কাউকে চেনেন না। আসলে তিনি চেনেন কিনা আমরা জানি না, তবে তিনি কিছু লুকোচ্ছেন এমনটা বোঝা যাচ্ছে। তো দর্শকের বিষয়ে আপনি কি বলতে চান অবশ্যই আমাদের জানাবেন এবং পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।